আসসালামু আলাইকুম। টেকনিক এডুকেয়ার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি সোহেল সরকার। আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক আ শিখব। সেটা হচ্ছে সমাস। কিভাবে শর্টকাট টেকনিকের সাহায্যে সমাস নির্ণয় করা যায় সেই বিষয়টা আমরা শিখব। সেই নিয়মগুলো বা সেই সূত্রগুলো আমরা আজকে শিখব। তো চলো এ সমাস নির্ণয় শেখার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে সমাস আসলে কি? সেই বিষয়টা আমাদের জানতে হবে। তো আমরা খেয়াল করি যে সমাস শব্দের অর্থ কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। অর্থবোধক এমন একাধিক শব্দ যখন একসঙ্গে অ্যা যখন একসঙ্গে বসে একটি নতুন শব্দ গঠন করে, তখন সেই প্রক্রিয়াকেই বলা হয় সমাস। তো এখানে আমরা এখন খেয়াল করি যে, এই যে মৌ সংগ্রহ করে যে মৌমাছি, তাহলে এখানে কিন্তু আ একাধিক শব্দ পাশাপাশি বসে একটি আ এখান থেকে একটি নতুন শব্দ গঠিত হয়েছে যেটা হচ্ছে মৌমাছি। তাহলে এই যে এ অর্থবোধক একাধিক শব্দ পাশাপাশি বসে যখন একটি নতুন শব্দ গঠন করছে তখন সেই প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। তো এখন এই সমাসের আমরা পরিচিতি এই সমাসের সমাস বাক্যের পরিচিতি সম্পর্কে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে মনে রাখবো যে এই যে আ মৌমাছি, এই মৌমাছিকে বলা হচ্ছে সমস্ত পদ। এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। অর্থাৎ সমাসবদ্ধ বা হচ্ছে সমাস নিষ্পন্ন পদটিকে বলা হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদের মধ্যে আবার এই যে ২ টি পদ আছে সেটা হচ্ছে যে এই যে সমাসবদ্ধ 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 পদ বা সমস্ত পদের অন্তর্ভুক্ত যে পদগুলোকে বলা হয় সমস্যবান পদ। অর্থাৎ এখানে এই যে সমস্ত পদের অন্তর্ভুক্ত পদ কয়টি এখানে ২ টি। ১ম পদ একটা হচ্ছে পূর্বপদ, এই যে মাছি এটা হচ্ছে পরপদ, পরপদ বা উত্তরপদ। তো এই যে আর এই যে মাছি, এই এই যে সমস্ত পদের অন্তর্ভুক্ত পদগুলোকে বলা হচ্ছে পূর্বপদ এবং পরপদকেই বলা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান সমস্যমান পদ, সমস্যমান পদ। তাহলে সমস্ত পদ কোনটা? সমস্ত পদ হচ্ছে আ সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ এটিকে বলা হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদের অন্তর্ভুক্ত পদগুলোকে বলা হচ্ছে সমস্যমান পদ। অর্থাৎ এই সমস্ত পদে অন্তর্ভুক্ত পদ এখানে যদি বলি পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ অর্থাৎ ১ম অংশকে বা ১ম শব্দটিকে বলা হচ্ছে পূর্বপদ এবং ২য় অংশ বা ২য় শব্দটিকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এই পূর্বপদ এবং পরপদকেই বলা হচ্ছে সমস্যমান পদ। এখন এই যে এই অংশটার নাম হচ্ছে এই অংশটার নাম হচ্ছে ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য বা হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। অর্থাৎ সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তা তৈরি করা হয় বা যে বাক্যাংশ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। অর্থাৎ মৌমাছি একটি সমস্ত পদ এটিকে ভাঙলে আমরা যেটা পাই যে মৌ সংগ্রহ করে যে মাছি। এই বাক্যাংশটিকেই বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা হচ্ছে সমাস বাক্য। তাহলে সমাসের পরিচিতি সম্পর্কে আমরা জানলাম যে সমাস তাহলে কি? সমাস হচ্ছে সমাস শব্দের অর্থ, সংক্ষেপ, মিলন বা একাধিক পদের একপদীকরণ। সমাস কাকে বলে বা সমাস কি? আ অর্থবোধক অর্থবোধক এমন একাধিক শব্দ একসঙ্গে পাশাপাশি বসে যখন একটি নতুন শব্দ তৈরি করে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সমাস। যেমন সংগ্রহ করে যে মাছি, এই যে এগুলো কিন্তু একাধিক আ অর্থবোধক শব্দ। এগুলো একত্রে পাশাপাশি বসে কিন্তু একটি নতুন শব্দ তৈরি করছে সেটা হচ্ছে মৌমাছি। তাহলে এই যে অ্যা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য থেকে অ্যা অর্থাৎ সমাস নিষ্পন্ন পদটিকে বলা হচ্ছে সমস্ত পদ। তাহলে মৌমাছি হচ্ছে সমস্ত পদ। আবার এই সমস্ত পদের অন্তর্ভুক্ত পদগুলো অর্থাৎ সমস্ত পদের অন্তর্ভুক্ত ১ম অংশটিকে বা ১ম শব্দটিকে বলা হচ্ছে পূর্বপদ এবং সমস্ত পদের অন্তর্ভুক্ত ২য় পদ বা শব্দটিকে বলা হচ্ছে পরপদ বা উত্তরপদ। এবং এই পূর্বপদ ও পরপদ বা উত্তরপদকে বলা হচ্ছে সমস্যমান পদ। এখন ব্যাস বাক্য কোনটা? অর্থাৎ সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।
এখন আমরা সমাসের প্রকারভেদ সম্পর্কে জানবো। সমাস আসলে কত প্রকার? সমাস মনে রাখবো যে ৬ প্রকার। আ সেটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। আমরা এখন শিখব যে মাত্র একটি ছন্দের সাহায্যে কিভাবে এই ৬ প্রকার আ সমাস নির্ণয় করব, সেই ছন্দটা আমরা শিখব। কিভাবে শর্টকাটে সে সমাস নির্ণয় করা সম্ভব। তো চলো ছন্দটা শিখে ফেলি। এখানে ছন্দটা খেয়াল করো যে, উভয় পদ প্রধান দ্বন্দ্ব, দ্বিতকে পরপদের গন্ধ। বহুব্রীহিতে নতুন অর্থের ছন্দ, অব্যয়ীতে পূর্বপদ কথাটি নয় মন্দ। ছন্দটি আবার খেয়াল করি। উভয় পদ প্রধান দ্বন্দ্ব, দ্বিতকে পরপদের গন্ধ, বহুব্রীহিতে নতুন অর্থের ছন্দ, অব্যয়ীতে পূর্বপদ কথাটি নয় মন্দ। এখানে খেয়াল করি, উভয় পদ প্রধান দ্বন্দ্ব অর্থাৎ এই দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, উভয় পদেরই প্রাধান্য থাকে। এরপর হচ্ছে দ্বিতকে পরপদের গন্ধ। দ্বিতক বলতে এখানে দ্বি থেকে হচ্ছে দ্বিগু, ত থেকে তৎপুরুষ এবং ক থেকে হচ্ছে কর্মধারয়। অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় এই ৩ টি সমাসেই পরপদে প্রাধান্য থাকে। এরপর বহুব্রীহিতে নতুন অর্থের ছন্দ। অর্থাৎ বহুব্রীহিতে আমরা নতুন অর্থ পাই এবং অব্যয়ীতে পূর্বপদ কথাটি নয় মন্দ। অর্থাৎ অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য থাকে। তো এখন খেয়াল করি আ দ্বন্দ্বে উভয় পদ প্রধান কিভাবে থাকে? যেমন একটা উদাহরণ খেয়াল করি যে, মাতা ও পিতা সমান মাতা-পিতা। অর্থাৎ এখানে পূর্বপদ হচ্ছে মাতা এবং পরপদ হচ্ছে পিতা। তাহলে একসাথে হয়ে গেল যে মাতা-পিতা। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয়েরই কিন্তু প্রাধান্য থাকে এই দ্বন্দ্ব সমাসে। এরপর খেয়াল করি দ্বিতকে পরপদের গন্ধ। অর্থাৎ দ্বিতক মানে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য থাকে। যেমন ৩ মাথার সমান, সমান হচ্ছে তে মাথা। তাহলে এই যে এখানে পূর্বপদ হচ্ছে ৩ এবং পরপদ হচ্ছে মাথা। অর্থাৎ তে মাথা মানে হচ্ছে ৩ মাথাকেই কিন্তু বলা হচ্ছে তে মাথা। মাথাকে প্রাধান্য দিয়েই কিন্তু নামকরণ হয়েছে তে মাথা। তাহলে এখানে পরপদের প্রাধান্যই পেয়েছে দ্বিগু সমাসে। এরপর তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদের প্রাধান্য থাকে। যেমন রাজার পুত্র, রাজপুত্র। এখানে পূর্বপদ হচ্ছে রাজা এবং পরপদ হচ্ছে পুত্র। তাহলে পুত্রকে প্রাধান্য দিয়েই হয়েছে রাজপুত্র। অর্থাৎ তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদের প্রাধান্য পেয়েছে। এরপর কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে খেয়াল করি, সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। অর্থাৎ এখানে পূর্বপদ হচ্ছে সিংহ এবং পরপদ হচ্ছে আসন। অর্থাৎ আসনকে এই পরবর্তী প্রাধান্য দিয়েই নামকরণ করা হয়েছে সিংহাসন। এরপর খেয়াল করি যে বহুব্রীহিতে নতুন অর্থের ছন্দ। অর্থাৎ বহুব্রীহিতে নতুন অর্থ পাই। আ আমরা একটা নতুন অর্থ পাই। তো সেক্ষেত্রে খেয়াল করি যে ৮০ মানে হচ্ছে দাঁতে ২০ দাঁত। এখানে ৮০ হচ্ছে আ ৮০ মানে হচ্ছে দাঁত। অর্থাৎ দাঁতে ২০ দাঁত আমরা এখানে পেয়ে যাচ্ছি ৮০-২০। অর্থাৎ এখানে ৮০ শব্দের অর্থ হচ্ছে দাঁত। অর্থাৎ দাঁতে ২০ দাঁত। আমরা নতুন একটা অর্থ পাচ্ছি, শব্দ পাচ্ছি হচ্ছে ৮০-২০। ৮০-২০ মানে কি? সাপ। তাহলে আমরা এখানে কিন্তু একটা নতুন অর্থ পেলাম। ব্যাকবাক্যে এরপর খেয়াল করি যে অব্যয়ীতে পূর্বপদ তৎপুরুষের বন্ধু। অর্থাৎ অব্যয়ীভাব সমাসে পূর্বপদের প্রাধান্য থাকে। যেমন মরণ পর্যন্ত সমান হচ্ছে আমরণ। তাহলে এই যে এখানে মরণ হচ্ছে কি? পূর্বপদ। তাহলে এই পূর্বপদকে প্রাধান্য দিয়ে হয়ে গেছে আমরণ। তো আমরা খুব সহজেই এই ৬ প্রকার সমাস এই ছন্দের সাহায্যে নির্ণয় করতে পারি। আমরা জানি যে সমাস হচ্ছে সমাস ৬ প্রকার। দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। তো একটা বিষয় মাথায় রাখবো যে, এই যে আমি যেভাবে এই প্রকারভেদটা দেখিয়েছি, এই ধারাবাহিকতাটা মনে রাখার একটা সুবিধা আছে। কি সুবিধা? সেটা হচ্ছে এই যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়। দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয় এই ৩ প্রকার সমাসে পরপদের প্রাধান্য রয়েছে। বহুব্রীহিতে আমরা নতুনত্ব পাই এবং অব্যয়ীভাব হচ্ছে পূর্বপদ প্রধান সমাস। এই কারণে আমরা সমাসের প্রকারভেদগুলো মনে রাখার ক্ষেত্রে এই ধারাবাহিকতাটা মেইনটেইন করব। এক্ষেত্রে খুব সহজেই আমাদের সমাস নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে এবং ধারাবাহিকতাটা মনে রাখলে আমরা সহজেই সমাস ভুল হবে না এবং সহজে ভুলে যাব না। তো এখন এখানে খেয়াল করি আমরা জানি যে সমাস হচ্ছে ৬ প্রকার। আ দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। তো এর মধ্যে কিছু সমাসের প্রকারভেদ রয়েছে সমাসের মধ্যেই। যেমন তৎপুরুষ সমাসের প্রকারভেদ রয়েছে, তারপর কর্মধারয় সমাসের প্রকারভেদ রয়েছে এবং বহুব্রীহি সমাসের প্রকারভেদ রয়েছে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। কিন্তু আমাদের প্রশ্নের উত্তর করতে পারি না বা হচ্ছে সমাস নির্ণয় করতে আমাদের অনেক ভুল হয়। তো এই ক্লাসটি তাদের জন্য খুবই উপকারী হবে। তো খেয়াল করি এখানে কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাসের মানে বিভিন্ন প্রকারের রয়েছে। যেমন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়মী, উপপদ এবং অলুক। তো
এক্ষেত্রে বিভক্তি তৎপুরুষ সমাসে কিন্তু বিভক্তির প্রাধান্য রয়েছে। তো তৎপুরুষ সমাসে এই যে ২য়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী অর্থাৎ ২য় থেকে সপ্তমী পর্যন্ত যে বিভক্তি রয়েছে, সেই বিভক্তির প্রাধান্য রয়েছে তৎপুরুষ সমাসে। তো এরপরে এগুলো আমরা স্বাভাবিকভাবেই জানি ২য় তো ২য় বিভক্তি বা ৩য় বিভক্তি, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তো এরপর হচ্ছে নয় ও বহুব্রী, নয় ও তৎপুরুষ, তারপর হচ্ছে উপপদ তৎপুরুষ এবং অনেক তৎপুরুষ। আমরা জাস্ট এখন প্রকারভেদগুলো দেখাচ্ছি এবং এই যে এই প্রকারভেদগুলো বিস্তারিত আলোচনা আমরা এরপরে করব। এখন শুধুমাত্র আমরা প্রকারভেদটা দেখছি। প্রকারভেদটা খেয়াল করি। এরপর কর্মধারয় সমাসের প্রকারভেদ বইয়ের মধ্যে দেখা যায় যে কর্মধারয় সমাসকে ৪ ভাবে ৪ প্রকারের দেখানো হয়েছে। আ যেমন হচ্ছে মধ্যপদলোপী, উপমান, উপমিত, এবং রূপক। আমাদের এখানে এই যে উপমান ও উপমিতর মধ্যে প্রায় হচ্ছে কনফিউশন তৈরি হয় যে কোনটি উপমান হবে আবার কোনটি উপমিত কর্মধারয় সমাস। তো সেটি নিয়েও আমরা আলোচনা করব। সেই বিষয়টা আমরা মানে যে খুব সহজেই যেন এই কনফিউশনটা দূর হয়ে যায় সেটাও আমরা শিখব। তো এরপর বহুব্রীহি সমাসের প্রকারভেদে খেয়াল করি। বহুব্রীহি সমাসও কয়েক ধরনের হয়ে থাকে। যেমন সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, নয়ীয়, মধ্যপদলোপী, প্রত্যয়ন্ত, অলুক এবং সংখ্যাবাচক বহুব্রীহি। তো এই ৬ প্রকার সমাস ছাড়াও অর্থাৎ দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি এবং অব্যয়ভাব সমাস ছাড়াও আরো কয়েক ধরনের সমাস রয়েছে। আ যেমন হচ্ছে প্রাদি সমাস এবং হচ্ছে নিত্য সমাস। এইগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে আমরা এই যে সমাসের যে প্রকারভেদগুলো আছে, আমাদের সমাজ শিখতে হলে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। সমাস আমরা অনেক কঠিন মনে করি কিন্তু বাস্তবে আসলে সমাস এত কঠিন নয়। আমরা খুব সহজেই এই সমাসের এই যে প্রকারভেদগুলো বা এই বিষয়গুলো যেগুলো রয়েছে, আমরা খুব সহজেই অ্যা অ্যা শিখব যেন সমাস আমাদের কাছে কখনোই কঠিন মনে হবে না। এই ক্লাসটি করার পর প্রত্যেকের কাছে সমাস পানির মতো সহজ সহজ মনে হবে। এই যে এখন দেখি মনে হতে পারে যে এতগুলো বিষয় মানে এতগুলো প্রকারভেদ কিন্তু বাস্তবে আসলে এতগুলো প্রকারভেদ মনে হলেও এগুলো খুবই সহজ এবং এগুলো নির্ণয় করাও খুবই সহজ। তোমরা ক্লাসটি করলে এখন বুঝতে পারবে যে সমাস কত সহজ। এখন আমরা দ্বন্দ্ব সমাস চেনার সহজ উপায় বা সহজ টেকনিক শিখব। তো খেয়াল করি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস সহজে চেনার উপায় হচ্ছে যে প্রথমত এটি এতে উভয় পদের প্রাধান্য থাকবে। দ্বিতীয়ত সমস্ত পদে ড্যাশ চিহ্ন থাকবে। তৃতীয়ত ব্যাস বাক্যে এবং, ও, আর প্রভৃতি অব্যয়গুলো থাকবে। যেমন খেয়াল করি, হাট ও বাজার সমান হাট বাজার। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে হাট এবং পরপদ বা উত্তরপদ হচ্ছে বাজার। তাহলে অ্যা সমান এখানে সমস্ত পদ হচ্ছে কি হাট বাজার। তাহলে দেখো এখানে উভয় পদের কিন্তু প্রাধান্য রয়েছে। দ্বিতীয়ত সমস্ত পদে এই যে ড্যাশ চিহ্ন থাকে। মাঝে পূর্বপদ এবং পরপদের মাঝে ড্যাশ চিহ্ন থাকে এবং তৃতীয়ত হচ্ছে ব্যাস বাক্যে অর্থাৎ এই যে ব্যাস বাক্যে এবং, ও বা হচ্ছে আর প্রভৃতি অব্যয়গুলো থাকে। যেমন হাট ও বাজার, হাট বাজার, আয় ও ব্যয়, আয় ব্যয়, এরকম হচ্ছে মাতা ও পিতা, মাতা পিতা। এরকম অনেক মানে যত ধরনের এই দ্বন্দ্ব সমাস রয়েছে আ এই বিষয়গুলোই কিন্তু দ্বন্দ্ব সমাসে আমরা লক্ষ্য করি। দ্বন্দ্ব সমাসে এইগুলোর সাথে আমরা খুব সহজে দ্বন্দ্ব সমাস চিনতে পারি। এখন আমরা দ্বিগু সমাস চেনার সহজ উপায় শিখব। তো খেয়াল করি, দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথমত মনে রাখবো যে এটি পরপদ প্রধান সমাস। অর্থাৎ দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য থাকবে। দ্বিতীয়ত শুরুতে সংখ্যাবাচক শব্দ প্লাস শেষে বিশেষ্য পদ থাকবে। তৃতীয়ত ব্যাস বাক্যে সমাহার শব্দটি থাকে। তো এখন খেয়াল করি, কয়েকটি উদাহরণ থেকে খেয়াল করি যে আসলে কিভাবে দ্বিগু সমাস খুব সহজেই এই বৈশিষ্ট্যগুলো উদাহরণ আছে কিনা সেই বিষয়গুলো খেয়াল করি। তো ৩ মাথার সমাহার সমান তেমাথা। চৌরাস্তার সমাহার সমান চৌরাস্তা। শত অব্দের সমাহার সমান শতাব্দী। তো ৩, ৩ মাথার সমাহার এখানে খেয়াল করি ৩ মাথার সমাহার। এখানে আ এটা হচ্ছে পূর্বপদ এবং আ মাথা এই যে মাথা হচ্ছে পরপদ। আমরা এখানে কি পেলাম যে পরপদের প্রাধান্য থাকবে। ৩ মাথার সমাহার। তো মাথা যেহেতু পরপদ ৩ মাথার সমাহার হচ্ছে তেমাথা। তো এই যে মাথাকে প্রাধান্য দিয়েই কিন্তু নামকরণ হয়েছে তেমাথা। মানে ৩ মাথা বিশিষ্ট একটি এ মাথাকে বলা হচ্ছে তেমাথা। এরপর খেয়াল করি চৌরাস্তার সমাহার। মানে ৪ রাস্তার সমাহার। হচ্ছে পূর্বপদ এবং রাস্তা হচ্ছে পরপদ। চৌরাস্তার সমাহার হচ্ছে চৌরাস্তা। মানে একটা এমন একটা রাস্তা যেটার হচ্ছে ৪ টা মাথা রয়েছে। সেটাই হচ্ছে কি
চৌরাস্তা। তাহলে এই রাস্তাকে পরপর রাস্তাকে প্রাধান্য দিয়ে নামকরণ হলো চৌরাস্তা। এরপর খেয়াল করি শত অব্দের সমাহার সমান শতাব্দী। তাহলে এই যে শত এখানে এটা হচ্ছে পূর্বপদ এবং অব্দ হচ্ছে পরপদ। তাহলে শত অব্দের সমাহার শতাব্দী। তাহলে শতাব্দী। এই যে অব্দকে প্রাধান্য দিয়েই কিন্তু নামকরণ করা হয়েছে শতাব্দী। তো এরপর দেখি যে শুরুতে সংখ্যাবাচক শব্দ প্লাস হচ্ছে শেষে বিশেষ্য পদ থাকবে। শুরুতে সংখ্যাবাচক শব্দ হচ্ছে মানে ৩। ৩ তাহলে সংখ্যাবাচক শব্দ এবং পরে সংখ্যাবাচক শব্দ যোগ হচ্ছে বিশেষ্য পদ। তাহলে মাথা কি? মাথা হচ্ছে বিশেষ্য পদ। তে হচ্ছে সংখ্যাবাচক শব্দ এবং মাথা হচ্ছে বিশেষ্য পদ। তারপর হচ্ছে আবার এখানে হচ্ছে সংখ্যাবাচক শব্দ, রাস্তা হচ্ছে বিশেষ্য পদ। আবার এখানে শত হচ্ছে সংখ্যাবাচক শব্দ এবং অব্দ হচ্ছে বিশেষ্য পদ। তাহলে এ এটিও এটিও আমরা চেক করলাম, এটিও আমরা দেখলাম পরীক্ষা করে। এবার দেখি ব্যাস বাক্যে সমাহার শব্দটি থাকে। তো এখানে এই যে ৩ মাথার সমাহার, ৩ মাথার সমাহার, চৌরাস্তার সমাহার, শত অব্দের সমাহার, এইরকম দ্বিগু সমাসের সমাহার কথাটি থাকে ব্যাস বাক্যে। তো আ আমরা খুব সহজেই এই বৈশিষ্ট্যগুলো মনে রেখে আমরা খুব সহজেই কিন্তু দ্বিগু সমাস নির্ণয় করতে পারি। এখন আমরা তৎপুরুষ সমাস চেনার সহজ উপায় সম্পর্কে জানব। তো চলো, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে মনে রাখবো যে প্রথমত এটি হচ্ছে পরপদ প্রধান সমাস। অর্থাৎ এখানে পরপদের প্রাধান্য থাকবে। দ্বিতীয়ত বিভক্তি লোপ পায়। অর্থাৎ তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যে যে বিভক্তি থাকবে সেটা সমস্ত পদে গিয়ে লোপ পাবে। যেমন খেয়াল করি, রাজার পুত্র। এখানে মূল শব্দ হচ্ছে রাজা এবং হচ্ছে বিভক্তি। মানে এখানে ষষ্ঠী বিভক্তি রয়েছে। তো রাজার পুত্র, রাজপুত্র। এইখানে রাজা পূর্বপদ এবং পুত্র হচ্ছে পরপদ। তাহলে রাজার পুত্র সমান হচ্ছে রাজপুত্র। এখানে এই যে পুত্র, পরপদ পুত্রের ও প্রাধান্য পেয়েই কিন্তু হয়েছে রাজপুত্র। এরপর আ তাহলে রাজার পুত্র, এই যে বিভক্তি লোপ পেয়ে হলো রাজপুত্র। রথকে দেখায়। এখানে রথ হচ্ছে পূর্বপদ বা মূল শব্দ এবং কে হচ্ছে বিভক্তি, অর্থাৎ কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। রথকে দেখা সমান হচ্ছে রথ দেখা। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে রথ এবং পরপদ হচ্ছে দেখা। এই দেখা অর্থাৎ পরপদের প্রাধান্য, পরপদকে প্রাধান্য দিয়েই কিন্তু হয়েছে রথ দেখা। তাহলে এখানে এই যে দ্বিতীয় বিভক্তি কে লোপ পেয়ে হয়েছে রথ দেখা। এখন আমরা তৎপুরুষ সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তৎপুরুষ সমাস মূলত ৯ প্রকার। দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী, সপ্তমী, নবমী তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং অলোক তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো যে এখানে আসলে বিভক্তির ব্যাপার রয়েছে এবং বিভক্তির প্রতিটি এই যে প্রকারভেদগুলো রয়েছে এখানে কিন্তু বিভক্তির আ ব্যবহার রয়েছে। তো সেক্ষেত্রে এই বিভক্তির নাম অনুসারেই কিন্তু তৎপুরুষ সমাসের নামকরণ করা হয়েছে। যেমন দ্বিতীয়া বিভক্তি কে রে, তৃতীয়া বিভক্তি দ্বারলীয় কর্তৃক, চতুর্থী কে রে জন্ম নিমিত্ত, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী এর, সপ্তমী এ অন্তস্থ তে এতে। এইরকম বিষয়গুলো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো এই যে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে তৎপুরুষ সমাস রয়েছে এগুলো কিন্তু মূলত দ্বিতীয়া থেকে সপ্তমী যে বিভক্তি রয়েছে সেই বিষয়গুলোই এখানে রয়েছে। তো এখন আমরা খেয়াল করব যে অ্যা এখানে কিন্তু বিভক্তি লোপ পায়। এই যে প্রকারভেদগুলো রয়েছে দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি, এই বিভক্তির ক্ষেত্রে খেয়াল রাখবো যে এখানে বিভক্তিগুলো লোপ পায়। কোথায় যুক্ত হয় বিভক্তি? অবশ্যই পূর্ব পদে যুক্ত হয়। পূর্ব পদের যে বিভক্তিগুলো যুক্ত হবে এবং সেগুলো কিন্তু সমস্ত পদে গিয়ে লোপ পাবে। তো এই লোপ পেলেই সেটাকে বলা হবে তৎপুরুষ সমাসের যে প্রকারভেদগুলো রয়েছে যেমন দ্বিতীয় তৎপুরুষ সমাস এরকম আরকি এই বিভক্তিগুলো। তো আমরা খেয়াল করি দ্বিতীয় তৎপুরুষ সমাস চেনার সহজ উপায় কি? এখানে দ্বিতীয় বিভক্তি পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি যুক্ত হবে। আবার সমষ্টি পদে গিয়ে সেই বিভক্তি কিন্তু লোপ পাবে। যেমন দেখা যায় দ্বিতীয় বিভক্তি কে, রে এগুলো ব্যবহৃত হয় দ্বিতীয় তৎপুরুষ সমাসে। যেমন পূর্বপদ ছেলেকে, ছেলে, ছেলের সাথে যুক্ত হয়েছে কে বিভক্তি অর্থাৎ দ্বিতীয় বিভক্তি। তাহলে ছেলেকে ভোলানো সমান হচ্ছে ছেলে ভোলানো। তাহলে এই যে এই বিভক্তি এখানে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে বলে এটাকে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস বলছে। তো সেক্ষেত্রে এখানে পূর্ব পদে কিন্তু কোন বিভক্তি যুক্ত হয়েছে? দ্বিতীয় বিভক্তি। সেই অনুযায়ী কিন্তু এটার নামকরণ করা হয়েছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর তৃতীয় তৎপুরুষ সমাসে খেয়াল করি। তৃতীয় তৎপুরুষ সমাসে পূর্ব পদে দ্বারা, ক্রিয়া, কর্তৃক প্রভৃতি শব্দ যুক্ত হয়ে এবং সমস্ত পদে গিয়ে কিন্তু সেটা লোপ পায়। যেমন মধু দিয়ে মাখা।
মধু দিয়ে মাখা সমান হচ্ছে মধু মাখা। তাহলে এই পূর্ব পদের সাথে কি যুক্ত হয়েছে? তৃতীয় বিভক্তি দিয়ে বা দিয়া যুক্ত হয়েছে বলে এটাকে বলা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। এরপর চতুর্থী তৎপুরুষ সমাস খেয়াল করি। চতুর্থী তৎপুরুষ সমাসে অ্যা কে এর এর জন্য নিমিত্ত প্রভৃতি এই বিভক্তিগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ পূর্বপদে কে এর এর জন্য নিমিত্ত এই বিভক্তিগুলো যুক্ত হয়ে আবার সমস্ত পদে গিয়ে সেগুলো লোপ পায়। তাই এটাকে বলা হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। এখানে পূর্বপদের সাথে যুক্ত হয়েছে চতুর্থী বিভক্তির জন্য। তাহলে বিয়ের জন্য পাগলা সমান হচ্ছে বিয়ে পাগলা। এরপর খেয়াল করি পঞ্চমী তৎপুরুষ সমাস। এখানে হচ্ছে পূর্বপদের সাথে হতে, থেকে, যে প্রভৃতি পঞ্চমী বিভক্তি যুক্ত হয়ে এবং হচ্ছে সমস্ত পদে গিয়ে সেটি লোপ পেলে সেটাকে বলা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে দেশ থেকে পলাতক সমান হচ্ছে দেশ পলাতক। পূর্বপদের সাথে থেকে বিভক্তি যুক্ত হয়ে কিন্তু এই সমাসটি হয়েছে বলে একে পঞ্চমী তৎপুরুষ সমাস বলা হচ্ছে। এরপর ষষ্ঠী তৎপুরুষ সমাসে পূর্বপদের সাথে র এর যুক্ত হয়ে সেটি কিন্তু আবার আ আ সমস্ত পদে গিয়ে লোপ পায়। তাই বলা হচ্ছে এটিকে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে পূর্বপদ হচ্ছে রাজা, রাজার সাথে র অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে অ্যা সেটি কিন্তু সমস্ত পদে গিয়ে লোপ পেয়েছে। তাহলে রাজার পুত্র সমান রাজপুত্র। তাই এটিকে বলা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর সপ্তমী তৎপুরুষ সমাসে খেয়াল করি এইখানে হচ্ছে এ পূর্বপদে এ অন্তঃস্থ তে, এতে প্রভৃতি সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে সমস্ত পদে কিন্তু গিয়ে সেটি কিন্তু লোপ পায়। তাহলে অকালে মৃত্যু সমান হচ্ছে অকাল মৃত্যু। এখানে পূর্বপদ হচ্ছে অকাল, এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। তাই হচ্ছে অকালে মৃত্যু সমান হচ্ছে অকাল মৃত্যু। তাহলে এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপর দ্বিতীয় থেকে সপ্তমী এগুলো হচ্ছে বিভক্তির টসরকার এখানে রয়েছে। এবার নয় তৎপুরুষ সমাসে খেয়াল করি। এবার নয় তৎপুরুষ সমাসে খেয়াল করি যে অ্যা এই নয় তৎপুরুষ সমাসে কিন্তু আ পূর্বেই অর্থাৎ ব্যাস বাক্যের শুরুতেই কিন্তু না, নেই, নাই, নয় এই শব্দগুলো ব্যবহৃত হয়। যখনই এই শব্দগুলো ব্যবহৃত হবে তখনই সেটা হয়ে যাবে নয় তৎপুরুষ সমাস। যেমন আ নয় নয় দীর্ঘ, নাতি দীর্ঘ। এমন আছে নয় শীতোষ্ণ, নাতিশীতোষ্ণ এরকম অনেক আচার, অনাচার এরকম অনেক বিষয় রয়েছে। সেগুলো হচ্ছে নয় তৎপুরুষ সমাস। এই যে এই না বাচক শব্দগুলো যখনই ব্যাস বাক্যের শুরুতে ব্যবহৃত হবে তখনই সেটি হচ্ছে নয় তৎপুরুষ সমাস। এরপর উপপদ তৎপুরুষ সমাস খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় এখানে খেয়াল রাখবো যে উপপদ তৎপুরুষ সমাস থেকে কিন্তু প্রায় প্রশ্ন হয়। তাহলে উপপদ তৎপুরুষ সমাস চেনার সহজ উপায় কি? এখানে ব্যাস বাক্যের শেষে যা বা যে এই অব্যয়সূচক শব্দগুলো ব্যবহৃত হতে পারে। অথবা মানে আমরা তো এক কথায় প্রকাশ চিনি। এক কথায় প্রকাশ গুলো কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। যেমন দেখি পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এখানে ব্যাস বাক্যের শেষে যা রয়েছে। যা তাহলে পঙ্কে জন্মে যা, পঙ্কজ। তো এরপর খেয়াল করি অলুক তৎপুরুষ সমাস খেয়াল করি। অলুক তৎপুরুষ সমাসে হচ্ছে বিভক্তির লোপ হয় না। অর্থাৎ এখানে একটা বিষয় মনে রাখবো যে যখন বিভক্তির লোপ হবে না, আমরা এই ক্ষেত্রে মনে রাখি যে বিভক্তি কখন কোথায় যুক্ত হয়? পূর্ব পদে যুক্ত হয়। যখন পূর্ব পদে বিভক্তি যুক্ত হয়েও যখন এই বিভক্তি লোপ পাবে না তখন সেটাকে বলা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। যেমন হচ্ছে ঘোড়ার ডিম সমান হচ্ছে ঘোড়ার ডিম। সোনার সমান হচ্ছে সোনার তরী। এরকম হচ্ছে এই যে এইখানে কিন্তু ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে পূর্বপদে এবং সমস্ত পদে গিয়ে কিন্তু আর সেটা লোপ পায়নি। তাই সেটাকে বলা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অর্থাৎ যখনই বিভক্তি পূর্বপদে বিভক্তি যুক্ত হওয়ার পরেও আ সমস্ত পদে গিয়ে ওই বিভক্তি লোপ পাবে না তখন সেটাকে বলবো অলুক তৎপুরুষ সমাস। তো এই হচ্ছে তৎপুরুষ সমাসের প্রকারভেদ। এই যে তোমরা এই ছকটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এক্ষেত্রে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। অ্যা এই চিহ্নগুলো দেখেই কিন্তু আমরা খুব সহজেই তৎপুরুষ সমাসের যেকোনো প্রকার ভেদ নির্ণয় করতে পারি। এখন আমরা কর্মধারয় সমাস চেনার সহজ উপায় বা সহজ কৌশল সম্পর্কে জানবো। আমরা কর্মধারয় সমাস নির্ণয়ের সহজ কৌশল শিখব। তো চলো। প্রথমত কর্মধারয় সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস। এখানে পরপদের প্রাধান্য থাকে। দ্বিতীয়ত সা কর্মধারয় সমাসে হচ্ছে ব্যাস বাক্যের তুলনা করা বোঝাবে। তৃতীয়ত ব্যাস বাক্যের মাঝে যে, যিনি, তিনি বা যেটি প্রভৃতি অব্যয় থাকবে। তো এখন উদাহরণগুলো খেয়াল করি। খাস যে মহল সমান খাস মহল। এটি একটি কর্মধারয় সমাসের উদাহরণ। তো এখানে আবার যিনি জজ তিনি সাহেব সমান জজ সাহেব। মুখ চন্দ্রের ন্যায় তাহলে চন্দ্রমুখ। তো এই উদাহরণগুলোতে খেয়াল করি। খাস যে মহল এখানে পূর্বপদ কোনটি? পূর্বপদ হচ্ছে খাস এবং পরপদ হচ্ছে মহল। তাহলে খাস যে মহল সমান খাস মহল। তাহলে এখানে কিন্তু এই যে মহল, খাস মহলও কিন্তু একটা মহল।
কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে কোন পদ? পরপদ, এই যে মহল। মহলকে প্রাধান্য দিয়ে কিন্তু নামকরণ হয়েছে খাসমহল। আবার যিনি জজ তিনি সাহেব সমান জজ সাহেব। অর্থাৎ এখানে কিন্তু সাহেবকে প্রাধান্য দিয়ে এখানে পূর্বপদ জজ এবং পরপদ হচ্ছে সাহেব। এই সাহেবকে প্রাধান্য দিয়েই নামকরণ করা হয়েছে জজ সাহেব। আবার এখানে মুখ চন্দ্রের ন্যায়। এখানে পূর্বপদ হচ্ছে মুখ এবং পরপদ হচ্ছে চন্দ্র। তাহলে মুখ চন্দ্রের ন্যায় ইকুয়াল চন্দ্রমুখ। অর্থাৎ এই চন্দ্রকে প্রাধান্য দিয়েই কিন্তু নামকরণ করা হয়েছে চন্দ্রমুখ। এখন দ্বিতীয় এই যে তুলনা করা বোঝাবে। যেমন এই যে এই উদাহরণটিতে খেয়াল করি যে মুখ চন্দ্রের নেই, অর্থাৎ চাঁদের সাথে মুখের কিন্তু তুলনা করা বোঝাচ্ছে। তাহলে এ এ এটিও কিন্তু কর্মধারয় সমাস। তারপর খেয়াল করি ব্যাস বাক্যের মাঝে যে, যিনি, তিনি, যেটি প্রভৃতি অব্যয় থাকে। যেমন এই যে খাস যে মহল, এই যে কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের মাঝে কিন্তু এই যে এই অব্যয়গুলো থাকে। যে বা যিনি, তিনি বা যেটি। যেমন খাস যে মহল, খাসমহল। যিনি, যিনি জজ তিনি সাহেব। এই যে যিনি আর তিনি। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। মুখ চন্দ্রের ন্যায়, তাহলে কি? চন্দ্রমুখ। এখন আমরা এই যে কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কর্মধারয় সমাসের সেগুলো আসলে কিভাবে সহজে আমরা চিহ্নিত করতে পারবো সেই বিষয়গুলো শিখব। তো খেয়াল করি কর্মধারয় সমাস কয়েক ধরনের হতে পারে। মধ্যপদলোপী কর্মধারয়, তারপর উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। তো এখন মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা কিভাবে চিনব? তো মধ্যপদলোপী এই কথাটি থেকেই কিন্তু আমরা বুঝতে পারি, এই মধ্যপদলোপী আ কথাটি থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে মধ্যপদের লোপ হবে। অর্থাৎ যে সমাসে অর্থাৎ মধ্যপদ লোপ হয়ে যে সমাস হয় সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন খেয়াল করি সাহিত্য বিষয়ক সভা সমান সাহিত্য সভা। তাহলে এখানে মধ্যপদ কোনটা? এই যে বিষয়ক। তো সাহিত্য বিষয়ক সভা সমান সাহিত্য সভা। তাহলে এই যে মধ্যপদের কিন্তু লোপ হয়েছে এই জায়গায়। এই মধ্যপদের লোপ হওয়ার কারণেই কিন্তু আ হয়েছে সাহিত্য সভা। তাহলে মধ্যপদের লোপ হয়ে যে সমাস হবে সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর উপমান কর্মধারয় সমাস খেয়াল করি যে উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সঙ্গে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে প্রত্যক্ষ বস্তুটি হবে উপমেয় এবং যার সঙ্গে তুলনা করা হবে সেটি হচ্ছে উপমান। তাহলে খেয়াল করি তুষারের ন্যায় শুভ্র সমান তুষার শুভ্র। তো এখানে এই যে তুষার এটা যেহেতু সরাসরি তুষারের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে এই তুষার হবে হচ্ছে উপমান এবং এই যে শুভ্র হচ্ছে, এখানে শুভ্র হচ্ছে সাধারণ ধর্ম। তাহলে তুষারের ন্যায় শুভ্র আ সমান হচ্ছে তুষার শুভ্র। তাহলে খেয়াল করি যে উপমান উপমান স উপমান কর্মধারয় সমাস চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে যে, এই উপমান কর্মধারয় সমাসে ব্যাস বাক্যে ন্যায় শব্দটি মাঝে থাকবে। ব্যাস বাক্যের মাঝে থাকবে। এই যে ন্যায় শব্দটি ব্যাস বাক্যের মাঝে থাকবে এবং আ তুষার শুভ্র এটির এই যে তুষার সমস্ত পদে পূর্বপদ যেটি থাকবে এবং পরপদ, পূর্বপদটি হবে বিশেষ্য এবং পরপদটি হবে বিশেষণ। এরপর খেয়াল করি উপমিত কর্মধারয় সমাস। এখানে মনে রাখবো যে উপমেয় পদের সাথে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় সেটাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যেমন খেয়াল করি আ উপমিত এখানে হচ্ছে মুখ, এটি হচ্ছে উপমেয়। উপমেয় অর্থাৎ উপমেয় পদের সাথে উপমান পদের যে আ উপমানের যে সমাস হয় সেটাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাহলে এখানে এই যে সরাসরি মুখকে সরাসরি চন্দ্রের সাথে মানে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। তাই এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এখানে চন্দ্রটি হচ্ছে উপমান। তাহলে মুখ চন্দ্রের ন্যায় সমান হচ্ছে চন্দ্রমুখ। তাহলে উপমিত কর্মধারয় সমাস চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে যে এখানে ন্যায় শব্দটি শেষে থাকে। ব্যাস বাক্যের শেষে থাকে। উপমিত কর্মধারয় সমাসে ন্যায় শব্দটি শব্দের শেষে থাকে এবং সমস্ত পদের অ্যা ১ম পূর্বপদ এবং পরপদ দুটিই বিশেষ্য। এই যে চন্দ্র বিশেষ্য এবং মুখও বিশেষ্য। অর্থাৎ উপমিত কর্মধারয় সমাসে উপমিত কর্মধারয় সমাসের সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ দুটিই কি হয়? বিশেষ্য পদ হয়। এরপর আমরা খেয়াল করি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে মনে রাখবো যে
আ উপমেয় পদের সাথে উপমানের যে সম্পর্ক অভিন্ন সম্পর্ক কল্পনা করা হয় সেটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন এখানে বিষাদ রূপ সিন্ধু সমান হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদের মতো সিন্ধু। তাহলে এই যে বিষাদ, বিষাদ এবং সিন্ধু। এই যে এখানে এই যে বিষাদ রূপ সিন্ধু। তো এখানে আ উপমেয় হচ্ছে বিষাদ এবং সিন্ধুর সাথে যেহেতু তুলনা করা হচ্ছে তাহলে এটা হবে আ হচ্ছে উপমেয়। তাহলে ওই উপমেয় পদের সাথে উপমানের যে এ অভিন্ন সম্পর্ক কল্পনা করা হলে সেটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে এক্ষেত্রে বিষাদ রূপ সিন্ধু অর্থাৎ সিন্ধুর সাথে বিষাদকে তুলনা করা হচ্ছে। তাহলে তুলনীয় বস্তুটি অর্থাৎ সিন্ধু হবে উপমান এবং বিষাদ হচ্ছে উপমেয়। অর্থাৎ আম এই উপমিত এবং রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে মনে রাখবো যে এগুলোর ব্যাস বাক্যে উপমেয় পদটি ১ম এ থাকে। উপমেয় পদটি ১ম এ থাকে, উপমান শেষে থাকে। তো বিষাদ রূপ সিন্ধু সমান হচ্ছে বিষাদ সিন্ধু। তাহলে এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে ব্যাস বাক্যে মাঝে রূপ কথাটি থাকবে। এখন আমরা বহুব্রীহি সমাস আ নির্ণয়ের সহজ উপায় বা কৌশল শিখব। আ আচ্ছা ১ম এ বহুব্রীহি সমাস হচ্ছে যে সমাসে সমাসবান পদ দুটির অর্থ না বুঝিয়ে অতিরিক্ত নতুন কোনো অর্থ যখন বোঝায় তখন সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাসের সমস্যা চেনার সহজ উপায় হচ্ছে যে প্রথমত আ এটি হচ্ছে আ নতুন অর্থ নির্দেশ করে। অর্থাৎ বহুব্রীহি সমাসের যে সমস্ত পদ আছে এটি দ্বারা নতুন অর্থ নির্দেশ করে। দ্বিতীয়ত অর্থাৎ এক কথায় প্রকাশগুলো যেমন হয়, আ এই বহুব্রীহি সমাসের ব্যাস বাক্য বা হচ্ছে সমস্ত পদও কিন্তু এক কথায় প্রকাশের মতোই হয়। আ তৃতীয়ত ব্যাস বাক্যের শেষে অর্থাৎ বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের শেষে যিনি, যার বা যাতে প্রভৃতি অব্যয়সূচক শব্দগুলো থাকে। যেমন আমরা খেয়াল করি ১০ আনন যার সমান ১০ আনন। তো এইখানে ১০, ১০ আনন যার। আনন শব্দের অর্থ কিন্তু আনন শব্দের অর্থ হচ্ছে মুখ। ১০ মুখ যার। তাহলে এটা হচ্ছে মুখ। কিন্তু এখানে ১০ আনন যার। এখানে ১০ আনন হচ্ছে রাবণকে বুঝিয়েছে। রাবণের ১০ টি মাথা, তাই তাকে বলা হয় ১০ আনন। তাহলে এখানে হওয়ার কথা ছিল ১০ মুখ যার। কিন্তু এটি এই যে সমস্যবান পদগুলোর আ কোনটির অর্থ না বুঝে কিন্তু আলাদা অর্থ দর্শানো মানে হচ্ছে রাবণকে বুঝিয়েছে। তারপর বিনা পানিতে যার বিনা পানি। এখানে বিনা মানে বাঁশি, পানি মানে হচ্ছে হাত, হাত। কিন্তু এই বিনা পানি মানে হচ্ছে দেবী সরস্বতীকে বোঝানো হয়েছে। দেবী সরস্বতী। এখানে কিন্তু বিনা পানি বলতে দেবী সরস্বতীকে বোঝানো হয়েছে। তাহলে আমরা খেয়াল করি নতুন অর্থ নির্দেশ করে। বহুব্রীহি সমাসে কিন্তু সমস্ত পদটি নতুন অর্থ নির্দেশ করে। যেমন এখানে ১০ আনন যার, এখানে ১০ আনন মানে রাবণকে বুঝিয়েছে। বিনা পানিতে, বিনা মানে বাঁশি, পানি মানে হাত। এগুলো কোনটির অর্থ না বুঝিয়ে এখানে বিনা পানি মানে দেবী সরস্বতীকে বুঝিয়েছে। তারপরে এই যে ১০ আনন যার এগুলো কি অনেকটা এক কথায় প্রকাশের মতোই। আবার ব্যাস বাক্যের শেষে কিন্তু যিনি, যার, আ যাতে প্রভৃতি অব্যয়গুলো থাকবে। তো এভাবেই কিন্তু আমরা বহুব্রীহি সমাস খুব সহজেই নির্ণয় করতে পারি। এখন চলো আমরা বহুব্রীহি সমাসের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। বহুব্রীহি সমাস মূলত ৮ প্রকার। সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, নয়ীয়, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, অলুক এবং সংখ্যাবাচক বহুব্রীহি। এই ৮ প্রকার আ বহুব্রীহি সমাস ছাড়াও আরো কয়েক ধরনের বহুব্রীহি সমাস রয়েছে। এর মধ্যে একটি অন্যতম হলো নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস। তো এখন এই যে বহুব্রীহি সমাসের প্রকারভেদ এগুলোর পরিচিতি সম্পর্কে জেনে নেই। চলো। সমানাধিকরণ, প্রথমত সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি স সমাস হচ্ছে অর্থাৎ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য তাকে হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন খেয়াল করি খোশ, মেজাজ, জাত। খোশ, মেজাজ এখানে খোশ অর্থাৎ পূর্বপদ হচ্ছে বিশেষণ এবং পরপদ মেজাজ, মেজাজ হচ্ছে বিশেষ্য। তাহলে খোশ, মেজাজ, যার সমান হচ্ছে খোশ, মেজাজ। এটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপরও খেয়াল করি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। অর্থাৎ ব্যতিকরণ বহুব্রীহি সমাসের পূর্বপদ
বিশেষ্য এবং পরপদ ও বিশেষ্য হয়। পরপদ কিন্তু বিশেষ্য হয়। তাহলে খেয়াল করি অর্থাৎ আ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য আ তাকেই হচ্ছে ব্যতিক্রম বহুব্রীহি সমাস বলে। যেমন ৮০ তে ২০ যায়, ৮০-২০ এখানে ৮০ পূর্বপদ, এই পূর্বপদ হচ্ছে বিশেষ্য এবং ২০ ও কিন্তু কি পরপদ, ২০ ও কিন্তু বিশেষ্য। তো এরপর খেয়াল করি ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস হচ্ছে একই বিশেষ্য, একই বিশেষ্য, একই বিশেষ্যের সাথে একই বিশেষ্যের যখন সমাস হয় সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। অর্থাৎ এখানে বলা যায় যে বিরুক্ত শব্দের সাহায্যে যে এ সমাস হয় তাকে কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস বলতে পারি। এই ক্ষেত্রে খেয়াল করি লাঠিতে, লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, লাঠালাঠি, লাঠিতে, লাঠিতে যে যুদ্ধ, লাঠিতে, লাঠিতে যে যুদ্ধ সমান হচ্ছে লাঠালাঠি। তা এখানে এই যে লাঠি, লাঠি দুটোই কিন্তু একই বিশেষ্য। তাহলে একই বিশেষ্যের লা একই বিশেষ্যের সাথে একই বিশেষ্যের যে সমন্বয়ে যে সমাস হয় সেটাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। তো এক্ষেত্রে এরপর দেখি নয়ও বহুব্রীহি সমাস অর্থাৎ না অর্থবোধক অব্যয় যখন আ না অর্থবোধক অব্যয় ১ম এ বসে যখন বিশেষ্যের সাথে যে এ সমাস হয় সেটা হচ্ছে নয় বহুব্রীহি সমাস। যেমন ন জ্ঞান দ্বার অর্থাৎ নাই জ্ঞান দ্বার অজ্ঞান। এখানে ন হচ্ছে অব্যয় এবং নাই হচ্ছে অব্যয় এবং এই যে এটা জ্ঞান, জ্ঞান হচ্ছে বিশেষ্য। অর্থাৎ ন-বাচক অর্থবোধক অব্যয়ের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় সেটা হচ্ছে নয় বহুব্রীহি সমাস। এরপর খেয়াল করি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস অর্থাৎ ব্যাস বাক্যের কিছু উম ব্যাস বাক্যের বাক্যাংশের কিছু অংশ যখন লোপ পেয়ে সমস্ত পদ গঠিত হয় তখনই সেটিকে বলা হয় মধ্যপদলোপী। অর্থাৎ ব্যাস বাক্য থেকে কিছু বাক্যাংশ যখন লোপ পেয়ে সমস্ত পদ গঠিত হয় তাকেই বলা হয় মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। যেমন হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সমান হাতে খড়ি। তাহলে এখানে কিন্তু এই ব্যাস বাক্য থেকে কিছু বাক্যাংশ কিন্তু লোপ পেয়েছে। তাই এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এরপর প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস খেয়াল করি। অর্থাৎ এই সমস্ত পদে আ, এ, ও এই প্রভৃতি প্রত্যয় যোগে যে সমাস গঠিত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। যেমন একদিকে, একদিকে চোখ যায়, একচোখা। একদিকে চোখ যার এক চোখা। এখানে চোখ, চোখের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে একদিকে চোখ যার সমান এক চোখা। মানে এটা হচ্ছে কি প্রত্যয়ন্ত বহুব্রীহি। আর অলুক বহুব্রীহির ক্ষেত্রে মনে রাখবো যে অলুক বহুব্রীহি হচ্ছে পূর্ব বা পরপদের যে বহুব্রীহি সমাসের পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না আ তাকেই হচ্ছে অলুক বহুব্রীহি সমাস বলে। যেমন গলায়, গলায়, গলায় গামছা যার, গলায় গামছা যার, গলায় গামছা। এখানে কিন্তু কোনো আ এখানে কিন্তু এখানে কিন্তু সমস্ত পদে অর্থাৎ ব্যাস বাক্যে যে যেমনটা ছিল সমস্ত পদে কিন্তু সেটাই হয়েছে। কোন পরিবর্তন হয়নি। তাই এটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। এরপর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে খেয়াল করি। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হচ্ছে অর্থাৎ পূর্বপদের সংখ্যা আ পূর্বপদের সংখ্যা যখন বিশেষ্য পদের সাথে যুক্ত হয়ে এন এ বিশেষণ পদ গঠন করে তখন সেটা হচ্ছে কি? সেটা হয়ে যাচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যেমন ৩ পায়া যা। পায়া। অর্থাৎ এই যে এটা সংখ্যাবাচক পায়া হচ্ছে বিশেষ্য। অর্থাৎ সংখ্যাবাচক শব্দ প্লাস হচ্ছে বিশেষ্য যুক্ত হয়ে কিন্তু হয়ে গেল তেপায়া। অর্থাৎ ৩ পা বিশিষ্ট আ কোনো কিছু আরকি। তাহলে সেটা কিন্তু এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এখন এখানে একটা কনফিউশন এর জায়গা আছে। সেটা হচ্ছে যে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগু সমাসের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। তো আমরা সেই কনফিউশনটা দূর করে নেই। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সংখ্যাবাচক আ শব্দ যখন বিশেষ্যের সাথে যুক্ত হয়ে অ্যাম বিশেষণ আ বিশেষণ পদ গঠন করে। কিন্তু দ্বিগু সমাসে সংখ্যাবাচক শব্দ এর সাথে বিশেষ্য পদ যুক্ত হয়ে বিশেষ্যই গঠন করে। যেমন খেয়াল করি ৩ পায়া যার সমান তে পায়া। এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস এবং চৌ, চৌরাস্তার সমান চৌরাস্তা। এটা কিন্তু বিশেষ্য। অর্থাৎ এই যে সংখ্যাবাচক শব্দ আ উম সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদ যুক্ত হয়ে কিন্তু বিশেষ্য পদই গঠন করেছে। তাহলে যখন সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদ যুক্ত হয়ে বিশেষণ গঠন করবে তখন সেটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আবার যখন সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদ যুক্ত হয়ে যখন বিশেষ্যই গঠন করবে তখন সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। তো এরপর আমরা খেয়াল করি আ এ এই ৮ প্রকার বহুব্রীহি সমাস ছাড়াও আরেক প্রকার
আ আরো কয়েক ধরনের বহুব্রীহি সমাস রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নিপাতনাসিদ্ধ বহুব্রীহি সমাস। তো নিপাতনাসিদ্ধ বহুব্রীহি সমাসের ক্ষেত্রে মনে রাখবো যে নিপাতনাসিদ্ধ বহুব্রীহি কোনো নিয়মের অধীন নয়। অর্থাৎ নিপাতনাসিদ্ধ কিন্তু কোনো নিয়ম মেনে চলে না। আ আ তো এই উদাহরণ খেয়াল করি যেমন দুদিকে অপূজা দিক। এটি কিন্তু কোনো নিয়মের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ কোনো নিয়মের অধীনে নয়। এই ধরনের সমাসগুলোই হচ্ছে নিপাতনাসিদ্ধ বহুব্রীহি সমাস। এখন আমরা অব্যয়ীভাব সমাস চেনার সহজ উপায় শিখব। এর আগে আমরা আমাদের জানতে হবে যে অব্যয়ীভাব সমাস কি? মনে রাখবো পূর্বপদে অব্যয়ী যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই প্রাধান্য থাকে তাহলে তাকে বলে অব্যয়ীভাব সমাস। তো খেয়াল করি অব্যয়ীভাব সমাস কিভাবে সহজে চিনতে পারবো? প্রথমত অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান সমাস। অর্থাৎ অব্যয়ীভাব সমাসের পূর্ব পদে প্রাধান্য থাকবে। দ্বিতীয়ত শুরুতে উপসর্গ অর্থাৎ সমস্ত পদে সমস্ত পদটি উপসর্গ দ্বারা শুরু হবে। যেমন খেয়াল করি, কুলের সমীপে উপকূল, মরণ পর্যন্ত আমরণ। তাহলে খেয়াল করি, এখানে পূর্বপদ হচ্ছে কুল, কুলের সমীপে। তার মানে হচ্ছে উপকূল। অর্থাৎ এই পূর্বপদ কুলকে প্রাধান্য দিয়েই কিন্তু নামকরণ করা হয়েছে উপকূল। এরপর মরণ পর্যন্ত সমান হচ্ছে আমরণ। এই যে মরণ পূর্বপদকে প্রাধান্য দিয়ে কিন্তু নামকরণ হয়েছে আমরণ। তাহলে এখানে দেখলাম যে অব্যয়ভাব সমাস পূর্বপদ প্রধান। এরপর খেয়াল করে যে আ সমস্ত পদের শুরুতে উপসর্গ থাকবে। যেমন কুলের সমীপে উপকূল, এখানে উপ হচ্ছে কি উপসর্গ। এরপর মরণ পর্যন্ত আমরণ, এখানে হচ্ছে কি উপসর্গ। তো এভাবে আমরা খুব সহজে কিন্তু অব্যয়ভাব সমাস চিহ্নিত করতে পারি। আমরা জানি সমাস মূলত ৬ প্রকার। কিন্তু এই ৬ প্রকার সমাসের প্রকার ছাড়াও আরো কয়েক ধরনের প্রকারভেদ রয়েছে। সেগুলো থেকেও কিন্তু পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে। তো এর মধ্যে একটি হচ্ছে প্রাদি সমাস। তো আমরা এই প্রাদি সমাস চেনার সহজ উপায় শিখব। তার আগে আমাদের জানতে হবে যে প্রাদি সমাস কি? মনে রাখবো পূর্বপদে প্র, প্রতি, অনু প্রভৃতি উপসর্গ যোগে কৃৎপ্রত্যয় সাধিত বিশেষ্যের সাথে যে সমাস হয় তাকেই হচ্ছে প্রাদি সমাস বলে। তো প্রাদি সমাস কিভাবে চিনব? কিভাবে সহজে প্রাদি সমাস নির্ণয় করতে পারবো? মনে রাখবো যে সমস্ত পদের শুরুতেই প্র, প্রতি, অনু প্রভৃতি উপসর্গগুলো থাকবে। সমস্ত পদের শুরুতেই যদি এই উপসর্গ প্র, প্রতি, অনু এই উপসর্গগুলো থাকে তাহলেই বুঝবো সেটা কি প্রাদি সমাস। যেমন খেয়াল করি, প্র যে বচন, প্রবচন, পরি যে ভ্রমণ, পরিভ্রমণ, অনুতে যে তাপ, অনুতাপ। তো খেয়াল করি এই প্রত্যেকটি সমস্ত পদের শুরুতে কিন্তু এই উপসর্গগুলো রয়েছে। যেমন প্রবচন, পরিভ্রমণে পরি উপসর্গ যুক্ত হয়েছে, অনুতাপে কিন্তু অনু উপসর্গ যুক্ত হয়েছে। তো আমরা এইভাবে খুব সহজে কিন্তু প্রাদেশিক নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব নিত্য সমাস। নিত্য সমাস চেনার সহজ উপায় কি? মনে রাখবো। নিত্য সমাস চেনার সহজ উপায় শেখার আগে আমাদের জানতে হবে নিত্য সমাস কি? মনে রাখবো যে সমাসে যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে এবং যে সমাসের কোনো ব্যাস বাক্যের দরকার হয় না, সেটাই হচ্ছে কি নিত্য সমাস। যেমন আ এখন হচ্ছে নিত্য সমাস কিভাবে সহজেই চিনব? সহজেই চেনার উপায় হলো যে সমাসসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে। যেমন হচ্ছে এখানে সমাসসমান পদ কোনগুলো আমরা এর আগে শিখেছি। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য গৃহ, গৃহান্তর, তুমি, আমি ও সে, আমরা, ২ এবং ৯০, ৯২। তো এখানে এই যে গ্রামান্তর, গ্রামান্তরে এখানে কিন্তু আ কয়টি আছে? গ্রাম যোগ অন্তর, গৃহ যোগ অন্তর। তারপরে এরকম হচ্ছে এই যে আমরা, তারপর ৯২। তো এখন এই যে সমান যে পদগুলো আছে সেগুলো কিন্তু কি নিত্য সমাসবদ্ধ আছে এখানে। এরপর হচ্ছে এদের কোনো ব্যাস বাক্যের দরকার হয় না। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য গৃহ, গৃহান্তর, আ তুমি, আমিও, সে, আমরা, ২ এবং ৯০, ৯২। তো এখানে একটা বিষয় মনে রাখবো যে অ্যা যেগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই সমাসের নিয়ম অনুসারে হয় না, এদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই বা হচ্ছে ব্যাস বাক্যের কোনো আমরা এর আগে দেখেছি যে ব্যাস বাক্যের ক্ষেত্রে কি একটি বাক্যাংশ থাকে এবং বাক্যাংশে তো পূর্বপদ, পরপদের প্রাধান্য থাকে। কিন্তু এই নিত্য সমাসে পূর্বপদ, পরপদের কোনো প্রাধান্য থাকে না। এই সমাসে হচ্ছে ব্যাস বাক্যের কোনো দরকার হয় না। এগুলো একটু উদ্ভট টাইপের। মনে রাখবো যে সমাসগুলো দেখতে একটু উদ্ভট টাইপের মনে হবে সেগুলো হচ্ছে নিত্য সমাস। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য গৃহ, গৃহান্তর, তুমি, আমিও, সে, আমরা, ২ এবং ৯০, ৯২।
নরমালি ভাবেই কিন্তু এগুলো একটু উদ্ভট টাইপের। নিত্য সমাসগুলো একটু উদ্ভট টাইপের। এই ধরনের সমাসগুলো যখনই দেখব সেগুলো হবে নিত্য সমাস। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলো না এবং আম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।